আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের? আশা করব খুব বেশি ভালো চলছে। তোমরা যারা আজকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছো, যারা প্রথম শিফটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তাদের কোশ্চেন সলভ করা নিয়ে আমি ভিডিও করব ভাবছি। তো পরের শিফটে যারা ছিল তাদের ওইখানে থাকতে থাকতেই তোমাদের এই শিফটের প্রশ্ন সলভ এখনও দিতে পারিনি। তো ভাবলাম যে তোমাদের এটা সলভ করে দেওয়া দরকার। তোমাদের কয়টা করে হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার এই সলভ ক্লাসের পরে যখন জানতে পারবে, ঠিক আছে? আচ্ছা দেখো, ডি ইউনিটের 2024-25 শিক্ষাবর্ষের প্রথম শিফটের প্রশ্ন আমরা সলভ করছি। আচ্ছা, এখানে দেখো সামাজিক বিজ্ঞান অনুষদ পূর্ণমান ছিল তোমাদের 72 মার্কের, আর বহু নির্বাচনী বা এমসিকিউ ছিল হচ্ছে 24টি, লিখিত ছিল 48 মার্কের, আর সময় ছিল 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে তোমার বহু নির্বাচনী বা এমসিকিউ এর জন্য, আর লিখিতর জন্য ছিল 40 মিনিট, ঠিক আছে? আচ্ছা দেখো, বাংলা অংশের সলভটা একটু দেখো। স্বাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সযোগ অধীন, এটা হবে ডি নাম্বার। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন বানানটি শুদ্ধ নয়? এখানে সহযোগিতা স্বতঃস্ফূর্ত বাদে যে দুইটা এখানে দেওয়া রয়েছে, যন্ত্রণা এবং সুদ, এই দুইটা বানান শুদ্ধ নয়। কিন্তু তোমরা যেইটাই দাগিয়েছো সেইটাই সঠিক হয়েছে। যারা তোমরা যন্ত্রণা দাগিয়েছো সেটা সঠিক, আবার সুদ যারা দাগিয়েছো সেটাও সঠিক। এখানে যন্ত্রণা বানানে মূর্ধন্য হবে, আর সুদের এখানে শূদ্র দয় নিচে র ফলা হবে, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু প্রশ্ন তোমাদের এইভাবে দিয়ে দেয় যে দুইটা অশুদ্ধ দিয়ে রাখলো এবং তোমাদেরকে বলবে যে কোনটা শুদ্ধ। তোমরা যে এখানে তোমাদের একটা চান্স হচ্ছে যে কোনো একটা, তোমরা হয়তো তাদের টাইপিং মিস্টেক অথবা তারা ইচ্ছাকৃত এটা ভুলটা দিয়ে দিয়েছে, যাতে তোমরা এখানে একটু সুযোগ পাও যে কোনো একটা দাগিয়ে মার্কটা তোলার, ঠিক আছে? সূর্য কিরণ শুধিতেছে জল, এখানে শুধিতেছে কোন ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো? এখানে হচ্ছে ক্রিয়া, শুধিতেছে, এটা হচ্ছে সাধু ভাষায়, তোমরা দেখলেই বুঝতে পারো যে এটা ক্রিয়া, একটা এই ওয়ার্ডটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এরপরে বলছে আকাশ ধরা বাগধারাটির অর্থ কি? আকাশ ধরা বাগধারাটির অর্থ হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়া। সে সকাল থেকেই যাই যাই করছে, এই বাক্যে যাই যাই হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? যাই যাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপরে দেখো বলা হয়েছে পুরুষতন্ত্রের অমানবিক স্ফুরণ ঘটেছে কোন গল্পে? এটা হচ্ছে অপরিচিতা গল্পে, ঠিক আছে? এরপরে দেখো 24শে মে 1899 কোন কবির জন্মদিন? কাজী নজরুল ইসলামের। সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে সেই ফুল দ্বারা, ঠিক আছে? এটা ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা কমন একটা লাইন, প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় অনেক আগে থেকে এই প্রশ্নটা এসে থাকে। বলেছে দেখো যে ইংরেজি অংশে আমরা একটু দেখি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর গ্যাপ। হি হ্যাজ এ গ্রেট অ্যাপ্যাথি ড্যাশ হিজ স্টাডি। অ্যাপ্যাথি এরপরে টুয়ার্ড আসে, অ্যাপ্যাথি টুয়ার্ডের অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি অনীহা। এখানে বলছে হি হ্যাজ এ গ্রেট অ্যাপ্যাথি টুয়ার্ড হিজ স্টাডি, তার স্টাডির প্রতি, পড়াশোনার প্রতি গ্রেট অ্যাপ্যাথি রয়েছে, ঠিক আছে? তার অনীহা রয়েছে। দেখো আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে একটা দিয়েছে, তো এর পরবর্তীগুলো আমরা একটু দেখি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি তোমাদের সাজেশন হিসেবে দিয়েছিলাম, এবং দেখো এখান থেকে একটা প্রশ্ন দিয়েছে। এরপরে বলা হয়েছে 2 নম্বর প্রশ্নে দেয়ার হ্যাজ বিন এ সি চেঞ্জ ইন কালচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন পলিটিক্যাল ইকোনমিক প্র্যাকটিস সিন্স অ্যারাউন্ড 1972। এই বাক্যটার অর্থ হচ্ছে দেয়ার হ্যাজ বিন এ সি চেঞ্জ, এখানে অনেক বেশি পরিবর্তন হয়েছে, ইন কালচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন পলিটিক্যাল ইকোনমিক প্র্যাকটিস, বলছে যে সাংস্কৃতিক এবং আর্থরাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে অনেক বেশি পরিবর্তন এসেছে সিন্স অ্যারাউন্ড
1972, 1972 সালের পর থেকে। ঠিক আছে, তো এইখানে বলছে যে সি চেঞ্জ এর মিনিং কোনটি? সি চেঞ্জের মিনিং হচ্ছে এ সাবস্টেন্সিয়াল চেঞ্জ, মানে অনেক বেশি পরিবর্তন। সি চেঞ্জের অর্থ হচ্ছে অনেক বেশি পরিবর্তন, আর এই সাবস্টেন্সিয়াল চেঞ্জ এটার অর্থ হচ্ছে লক্ষণীয়, উল্লেখযোগ্য পরিবর্তন, অনেক বেশি পরিবর্তন। তো এই মিনিংটা সব থেকে কাছাকাছি হচ্ছে সি চেঞ্জের, যার কারণে এটা হবে। দেখো এরপরে 3 নাম্বারটা আমরা দেখি। 3 নাম্বার কোশ্চেনের মধ্যে ভুল রয়েছে, তারপরেও যেহেতু এই প্রশ্নটা এরকমই, তোমরা যারা দাগিয়েছো এ দাগিয়েছো তাদের সঠিক, যারা বি সি ডি দাগিয়েছো তাদেরটাও সঠিক। এখানে বলছে হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। প্রশ্নটা হওয়ার কথা ছিল হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, যদি এটা বলতো তাহলে এটা সঠিক। আর তোমরা যারা বি সি ডি দাগিয়েছো তাদেরটাও সঠিক হবে। আচ্ছা, যারা এই ভিডিওটা যারা সি ইউনিটের পরীক্ষা দিবে তারা যারা দেখছো, তোমাদের অবশ্যই এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যেই টপিক থেকে প্রশ্ন এসেছে সেই টপিকগুলো এক্ষুনি কভার করে ফেলা। ঠিক আছে, এরপরে দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গ্যাপ। দ্য পারসন হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম মাস্ট বি স্ট্রংলি পানিশড। দেখো এখানে বলেছে যে এ পারসন, একজন ব্যক্তি, হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম, যে একজন জঘন্য অপরাধ করেছে তাকে হি মাস্ট বি স্ট্রংলি পানিশড, তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের এত কিছু দেখতে হবে না, আমাদের দেখতে হবে কি যে ক্রাইমের আগে কোন শব্দটা বসা উচিত। ক্রাইমের সামনে এই যে অ্যাবোমিনেবল এই শব্দটা বসানো উচিত, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে জঘন্য অপরাধ। জঘন্য অপরাধ বোঝাতে অ্যাবোমিনেবল ওয়ার্ডটি ব্যবহার করা হয়। এরপর দেখো শেকলস রেফার টু রিস্ট্রেন্ট, বাধা। শেকল মানে বাধা, রিস্ট্রেন্ট মানে এটাও বাধা। গিভ অ্যান কারেক্ট প্যাসিভ ফর্ম অফ মাই টিচার এম্বডিজ অল দ্য গুড কোয়ালিটিস। বলছে যে আমার শিক্ষকের মধ্যে সব ধরনের গুণ রয়েছে, ভালো গুণ রয়েছে। এখানে দেখো এটার সবগুলির গঠন প্যাসিভ ফর্ম কিন্তু সবগুলোরই একই দেওয়া রয়েছে, জাস্ট এখানে এমবডির পরে বাই দেওয়া রয়েছে, ইন দেওয়া রয়েছে, টু দেওয়া রয়েছে, অন দেওয়া রয়েছে। এখানে তোমাকে দেখতে হবে যে এমবডির পরে কোন প্রিপোজিশনটি বসে। ইন বসে, এমবডির পরে ইন বসে। দেখো আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম এখানে প্রিপোজিশন এখান থেকে এসেছে, তারপরে তোমাদের সাজেশন দিয়েছিলাম যে ওয়ার্ড ফ্রেজ, এই যে এখানে সি চেঞ্জ, এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে এ সাবস্টেন্সিয়াল চেঞ্জ। তারপরে হচ্ছে এইখানে দেখো এখানে সেন্টেন্স কারেকশন সেটা কিন্তু এসেছে, আমি তোমাদেরকে এটা দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গ্যাপ। এখানে দেখো এখানে ওয়ার্ড মিনিং চলে এসেছে। ওয়ার্ড মিনিং আমি এটা দেইনি যেহেতু, তারপরে আমি সিনোনিম অ্যান্টোনিম থেকে তোমরা এটা দিতে পারো, শূন্য স্থান পূরণ। ঠিক আছে, এরপরে দেখো ওই যে সিনোনিম এসেছে, এটা আমি সিনোনিম অ্যান্টোনিম তোমাদের দিয়েছিলাম, আমি 7 স্টার কড়াভাবে দিয়েছিলাম যে 7 স্টার এই সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবে। তো শেকলস, রিস্ট্রেন, এই দুটা এখান থেকে কিন্তু এসেছে। এরপরে দেখো এই যে অ্যাক্টিভ প্যাসিভ, এটা আমি খুব ভালোভাবে তোমাদের বলেছিলাম যে এই অ্যাক্টিভ প্যাসিভ অথবা ন্যারেশন থেকে প্রশ্ন আসবেই, তো এসেছে এখান থেকে। হু রোড দ্য শর্ট স্টোরি দ্য মাদার ইন মেনেভেলি, এই যে গল্পটা তোমাদের ফার্স্ট পেপার বইয়ের মধ্যে রয়েছে, সেই বইটা দেখলেই তোমরা পারবে। সেখানে মার্জরি কিনান রলিংসের একটা গল্প হচ্ছে এ মাদার ইন মেনভিলে। ঠিক আছে, এটা অনেকেই তোমরা উচ্চারণ করতে পারছো না, মার্জরি কিনান রলিংস। ঠিক আছে, এরপরে দেখো বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজেস অ্যান অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি মানে হচ্ছে যেই অ্যাডভার্ব হচ্ছে বারবার তোমাদের বারবার কোনো কাজ বোঝায়, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। দেখো এখানে বলা হয়েছে যে
হি রেয়ারলি ভিজিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস। এই যে আমরা সঠিক অ্যান্সারটা আমরা যেহেতু সলভ করছি, এখানে দেখো যে হি রেয়ারলি ভিজিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস, সে তার দাদি বা তার দাদা দাদি অথবা নানা নানির বাসায় সে খুব কম পরিমাণে যায়, একবারে যায় না বললেই চলে। এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে, বছরে একবার যায় অথবা 5 বছরে একবার যায়। এখানে যেহেতু একটা সময় তোমার 5 বছর পর পর এরকম বোঝাচ্ছে যে একবার করে যায়, খুব কম পরিমাণে যায়, সেটা একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো পরের প্রশ্নটা কি বলা হয়েছে, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান আমরা একটু দেখব। দেখো এখানে গাণিতিক বুদ্ধিমত্তা আমি তোমাদের এত কনফিডেন্সের সাথে পড়িয়েছি যে গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্নগুলো এসেছে মানে এসেছেই, আমি যেইটা পড়িয়েছি সেইটা এসেছেই, বাকি থাকবে না ভাই, একটাও থাকবে না দাদা, একটাও থাকবে না দাদা। আমি যেই প্রশ্নগুলো তোমাদের দিয়েছি, আমি যেই টপিকগুলো দিয়েছি এর মধ্য থেকেই এসেছে, এর বাইরে আসেনি। ঠিক আছে, যেই কয়েকটা গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাস নিয়েছি 10-12টা ক্লাস, এর মধ্য থেকে এসেছে, বাইরে থেকে কিন্তু আসেনি। দেখো বলেছে এখানে সাধারণ জ্ঞান, দেখো যে বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। ভারতবর্ষের প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। এই যে গাণিতিক বুদ্ধিমত্তা, আমার এই প্রশ্ন এইটা হচ্ছে আমি সাজেশনের 1 নাম্বার লিস্টে রেখেছিলাম। কোডিং ডিকোডিং বলা হয়েছে, অ্যাপল ইকুয়াল, অ্যাপলের কোড যদি এটা হয়, রাঙের কোড যদি এটা হয়, পার্পল এর কোড কত? পার্পলের কোড হচ্ছে এইটা। কিসের জন্য? দেখো অ্যাপলের এখানে পি এর মান দেওয়া আছে, এখানে এই যে মাঝখানে পি এর মান দেওয়া আছে 5, তারপরে কি আছে ইউ কোথায় রয়েছে? রাং, ইউ এর মান দেওয়া রয়েছে এখানে 1, যেহেতু আর এর একটা পরে সেজন্য 7 এর একটা পরে হচ্ছে 1 রয়েছে। পার্পল, এরপরে আর রয়েছে, আর কোথায় রয়েছে? আর হচ্ছে এই যে এখানে, আর হচ্ছে আর এর মান 7। ঠিক আছে, আর এর মান 7, যার কারণে আমরা নিচে দেখলেই এত কিছু দেখতে হবে না, জাস্ট দেখো প্রথমের ওয়ার্ডটা একটু মিলাও, প্রথমের ওয়ার্ডটা মিলাইলেই আমরা বুঝতে পারবো যে এই পার্পলের মান কোনটি। পার্পলের কোড হচ্ছে 517563। এরপরে হুমায়ুন্নামা কার লেখা? হুমায়ুন্নামা লিখেছে হচ্ছে গুলবদন বেগম। ঠিক আছে, গুলবদন বেগম লিখেছে হুমায়ুন্নামা। এরপরে যে বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম হচ্ছে লিগনোস্যাট। ঠিক আছে, নিচের কোনটি ব্যতিক্রম? এই যে গাণিতিক বুদ্ধিমত্তার আরেকটি প্রশ্ন চলে এসেছে, আমি তোমাদের বলেছিলাম যে ফাইন্ড আউট অড ওয়ান, এই যে টপিক, এই যে একটা টপিক, সেটা আমি প্রায় 9 নয়তো 8 নাম্বার নয়তো 9 নাম্বার ক্লাসে আমি পড়িয়েছি, আমার ঠিক এখন খেয়াল নেই, 8 অথবা 9 নাম্বার ক্লাসে কিন্তু আমি এটা পড়িয়েছি। ঠিক আছে, যে কোনটি ব্যতিক্রম? জাতীয় সংসদ সবগুলোই, শুধু নিয়ামে হচ্ছে নাইজারের একটি শহর হচ্ছে জাতীয় শহর হচ্ছে নিয়ামি, নাইজারের একটি শহর হচ্ছে নিয়ামি। ঠিক আছে, আচ্ছা। এরপরে নিম্নের কোন দেশের সামরিক শাসন চলমান? দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন চলমান, দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন চলমান রয়েছে। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি কোনটি? প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস হচ্ছে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, এই হচ্ছে এমসিকিউ এর পার্ট গেল। এখন লিখিতর মধ্যে দেখি আমাদের কোনটা কোনটা এসেছে। এখানে সত্যবিধান এর 4টি নিয়ম লিখতে বলছে, সত্যবিধানের 4টি নিয়ম, আশা করব তোমরা পেরেছো। এরপরে এসেছে জ্ঞান, মসৃণ, আহ্বান, তারপরে অতঃপর শব্দগুলো সঠিক উচ্চারণ, এটা তোমরা এইচএসসিতে পড়েছো, এটা এসেছে। পারিভাষিক শব্দ, এই যে ডিফেন্স, তারপর হচ্ছে বায়োগ্রাফি, অ্যাবিলিটি, ক্যাবিনেট, এগুলো এসেছে, তোমরা পেরেছো আশা করব। যে তোমরা যেহেতু এইচএসসিতে পড়েছো পারিভাষিক শব্দ, এগুলো সবগুলো এইচএসসির সিলেবাসের মধ্য থেকে এসেছে। উচ্চারণের রীতি অনুসারে ব্যঞ্জনধ্বনির 4টি শ্রেণীবিভাগ বর্ণনা করো। উচ্চারণের রীতি অনুসারে ব্যঞ্জনধ্বনির 4টি শ্রেণীবিভাগ বর্ণনা করো। এটা তোমাদের ইয়ে রয়েছে, উচ্চারণের নিয়মে রয়েছে। ঠিক আছে, উচ্চারণের নিয়মে রয়েছে, ধ্বনিতত্ত্বের মধ্যে রয়েছে। এরপরে ইংলিশ রিটেন আমার সিলেবাস, আমার ইয়ে থেকে কয়টা কমন পড়েছে আমরা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা। রাইট 4 কোহেরেন্ট সেন্টেন্সেস অন ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস নিয়ে কোহেরেন্ট সেন্টেন্স। দেখো সরাসরি তোমাদের যদি বলতো কমপ্লেক্স সেন্টেন্স লিখো, তাহলে তোমরা লিখতে পারতে। এইখানে একটু তোমাদের
চেঞ্জ করে কোহেরেন্ট সেন্টেন্স বলেছে। কোহেরেন্ট সেন্টেন্স মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে তুমি কোহেরেন্ট কিছু ওয়ার্ড ইউজ করবে, যেমন কনজাংশনগুলো রয়েছে, এগুলো হচ্ছে কোহেরেন্ট ওয়ার্ড। আর আমি তোমাদের দেখো, এটা কিন্তু তোমাদের থেকে এসেছে, ঠিক আছে। 1 নাম্বারটা আমি যেই তোমাদের সেন্টেন্স মেকিংয়ের কথা বলেছিলাম, সেন্টেন্স মেকিং থেকে এসেছে। এরপরে দেখো আচ্ছা, ইমপ্লিফাই দ্য স্টেটমেন্ট ইন 4 সেন্টেন্স, এটা হচ্ছে এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন এসেছে, আমি তোমাদের বলেছিলাম এক্সপ্লানেশন আসবে, এক্সপ্লানেশন এসেছে, ঠিক আছে। এরপরে দেখো, এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম। বলছে কি যে একটি ল্যাম্প কখনো নিজে নিজে আগুন আরেকটি ল্যাম্পকে আগুন জ্বালাতে পারে না, যদি না সেই ল্যাম্প করতে না পারে, আগুন ধরাতে বা কন্টিনিউ করতে না পারে, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষকে নিজে থেকে শিখাতে পারে না, যদি না সেই মানুষটি নিজে থেকে শিক্ষা অর্জন না করে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এক্সপ্লানেশনের মধ্যে রয়েছে। এক্সপ্লানেশন তোমরা করবে, তোমাদের এক্সপ্লানেশন কথা বলেছিলাম, যারা পরের ইউনিটগুলো ভর্তি পরীক্ষা দেবে তোমরা অবশ্যই এক্সপ্লানেশন পড়বে, ঠিক আছে। রিরাইট দ্য টেক্সট কারেক্টলি, বলছে কি যে হোয়াট ইজ গ্লোবালাইজেশন, দিস কন্টেম্পোরারি ইস্যু হ্যাজ বিন ফর্মুলেটেড। আচ্ছা, তোমরা এই যে রিরাইট, এটা তোমরা পাংচুয়েশন মার্ক তোমরা একটু ভালোভাবে দেখবে, হ্যাঁ, এটা পাংচুয়েশন মার্ক থেকে এসেছে। কেউই এটা কল্পনা করতে পারেনি, কোনো কোচিং সেন্টার, কোনো বড় ভাই ছোট ভাই কেউই কিন্তু এটা বলতে পারেনি যে পাংচুয়েশন মার্ক থেকে তোমাদের প্রশ্ন আসবে। পাংচুয়েশন মার্কটা তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। এরপরে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ, এটা তোমরা ধরে নাও ভাই। এটা দেখো, ভয়েস কিন্তু এমসিকিউতে এসেছে আর এখানে এসেছে ন্যারেশন। তোমরা অবশ্যই তোমরা এই ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ একটু ভালোভাবে দেখো, কারণ বি ইউনিটের সামনে ভর্তি পরীক্ষা, আবার সি ইউনিটের ভর্তি পরীক্ষা রয়েছে, সেগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে দিতে হবে। অবশ্যই তোমাদের এগুলো করতে হবে, ঠিক আছে, কভার করতে হবে। গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞানের লিখিতর মধ্যে রয়েছে, গাণিতিক বুদ্ধিমত্তা এর মধ্যে 3টি রয়েছে, আর একটি হচ্ছে তোমার সাধারণ জ্ঞান রয়েছে 3টি, আর গাণিতিক বুদ্ধিমত্তা রয়েছে 1টি। পূর্ণরূপ লেখো, এই যে এগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, এগুলোর পূর্ণরূপ লিখতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এটা তোমরা যারা জিকে পড়েছো ভালোভাবে, তারা আইসিটির মধ্যে থেকে এটা এসেছে। করিডোর ট্রানজিট কি, আমি তোমাদের বারবার বলেছিলাম যে সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়, তোমরা পড়বে। এই যে করিডোর ট্রানজিট নিয়ে কিছুদিন আগে ইন্ডিয়ার সাথে আমাদের একটু ঝামেলা হলো, তো এইখানে কিন্তু করিডোর এবং ট্রানজিটের বিষয়টা এসেছে। চিকেন নেক করিডোর, তারপরে 7 সিস্টার্স নিয়ে যে কাহিনীটা হলো, এইখান থেকে কিন্তু এইগুলো আসার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং ওই জিনিসটা নিয়েই কিন্তু বারবার আলোচিত হয়। সেজন্য এই যে সাম্প্রতিক বিষয়গুলো ইন্ডিয়ার সাথে, আমি বলেছিলাম না যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক, এখানে কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক নির্দিষ্ট করা হয়, যেহেতু চিকেন নেক করিডোর তোমরা উদাহরণস্বরূপ এখানে দিতে পারো। যাই হোক, 4 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে একজন দোকানি একই মূল্যে 2টি শার্ট বিক্রয় করেন। একই মূল্যে 2টি শার্ট বিক্রয় করেন। মনে করো একই মূল্য হচ্ছে, আমি ধরলাম 100 টাকায়, 100 টাকায় 2টি শার্ট বিক্রয় করে। এখানে কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তা রয়েছে। তোমরা যদি ভাবো যে এটা সাধারণ ম্যাথ, তাহলে কিন্তু মোটেও হবে না। সাধারণ ম্যাথ কিন্তু এটা নয়। সাধারণ, আমরা 9-10-এর ম্যাথের কথা বলেছিলাম, 9-10-এর ম্যাথ দিয়েও তুমি এটা সলভ করতে পারো, অথবা তুমি সাধারণ গাণিতিক বুদ্ধিমত্তা থেকেও সলভ করতে পারো, ঠিক আছে। দেখো, একজন দোকানি একই মূল্যে 2টি শার্ট বিক্রয় করেন। একটি শার্টে 10% লাভ করেন, অপরটিতে 10% লোকসান করেন। তার লাভ ক্ষতির পরিমাণ কত? অবশ্যই 0 হবে, কারণ হচ্ছে যে আমি যদি 100 টাকায় 2টি শার্ট বিক্রয় করি এবং একটি শার্টে আমি করি 90 টাকা দিয়ে কিনে 100 টাকায় বিক্রি করলাম, এবং আরেকটি শার্ট 110 টাকায় কিনে আমি 100 টাকায় বিক্রি করলাম, তাহলে একটাতে লাভ হলো 10 টাকা, আরেকটাতে লোকসান হলো 10 টাকা। এখন লাভ এবং ক্ষতির পরিমাণ কত? অবশ্যই 0, কারণ আমি যেই টাকা ওইখানে লাভ করেছি 10 টাকা, সেই টাকা আমি এখানে পূরণ করে দিয়ে, লোকসানের এখানে 10 টাকা লস করেছি, এখানে পূরণ করে দিলে আমার লাভ ক্ষতির পরিমাণ হবে কি ওই ব্যবসাতে 0, ঠিক
ঠিক আছে। তো এই তো প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন এসেছে টি ইউনিটে। তোমরা আশা করবো যে সামনে যারা ভর্তি পরীক্ষা দিবে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিবে, ভালোভাবে পরীক্ষা দেবে। অবশ্যই তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা। আগামীকালকে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আমি ক্যাম্পাসে যাব, তৃতীয় শিফটের যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আশা করব নেক্সটে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।